অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ড 2018 সালের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার পূর্বে তোমরা প্রত্যেকে তোমাদের বই থেকে ঢাকা বোর্ড 2018 সালে 6 নম্বরে এই প্রশ্নটি এসেছিল, তোমরা সেটি বের করে দেখো। কারণ যেহেতু এখানে আমি প্রশ্নটি ডিসপ্লে করতে পারছি না, প্রশ্ন যদি তোমাদের সামনে না থাকে তাহলে হয়তো শুনে তোমরা ক্লাসটি ভালো বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকে প্রশ্নটি নিয়ে বসো। তো প্রশ্নটি আমি দেখছি কি যে 2017 সালের 31 মার্চ তারিখে সমীউর রহমানের তথ্যাবলী দেওয়া আছে। তাহলে তারিখ দেওয়া আছে কত? 2017 সালের 31 মার্চ। আর লেনদেনগুলো দেওয়া আছে সমীউর রহমানের। প্রথমেই দেওয়া আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত 44,400 টাকা এবং এরপরে আরও অনেকগুলো লেনদেন দেওয়া আছে। ক নম্বরে আমরা খ আর গ নাম্বারটা করব। খ নম্বরে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ছকের ফরম্যাট এঁকে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আগে থেকে ছকটি করে নিয়েছি। সমীউর রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী 31 মার্চ 2017। আমরা বিবরণের জন্য একটা ঘর এবং টাকার জন্য দুটি ঘর এঁকে নিয়েছি। এরপর আমাদের 1 নম্বরে তথ্য দেওয়া ছিল পাস বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত। তো আমি লিখে নিয়েছি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত আউটার কলামে 44,400 টাকা। তোমাদের অবশ্য মনে আছে যে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত নিয়ে যদি আমরা অঙ্কটি শুরু করি তাহলে আমাদের মিলাতে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্তের সাথে। তো আমি এখানে লিখে নিয়েছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত। এরপর যে লেনদেনগুলো দেওয়া আছে সেখান থেকে কিছু লেনদেন যোগ করবো আর কিছু লেনদেন আমরা বিয়োগ করবো। প্রয়োজন অনুসারে যেটা যোগ করার যোগ, যেটা বিয়োগ করার বিয়োগ হবে। এখন আমরা দেখি সিরিয়ালে আমরা লেনদেনগুলো যোগ বিয়োগ করবো। 1 নম্বরে তো ছিল পাস বই অনুযায়ী ব্যাংক জমার উপবৃত্ত 44,400 টাকা। আর 2 নম্বরে ছিল 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2,400 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে একটা প্রাপ্য বিল যেটার মূল্য হচ্ছে 3,000 টাকা, সেটা ব্যাংকে বাট্টা করা হচ্ছে 2,400 টাকায়। এরপরে লেখা আছে মেয়াদ শেষ হয় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। এটাই হচ্ছে মূল বিষয় যে প্রাপ্য বিলটা 3,000 টাকার একটা প্রাপ্য বিল মূলত প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। তো তোমরা একটা জিনিস দেখো যে যখন 3,000 টাকার একটা প্রাপ্য বিল ইস্যু হলো তখন আমরা নগদান বইতে কি করেছিলাম? নগদান বইয়ের আমরা ডেবিটটিকে যোগ করে লিখেছিলাম। ডেবিটটিকে লিখেছিলাম, তার মানে কি আমরা ব্যালেন্সটাকে বেশি দেখাচ্ছিলাম। কিন্তু বিলটি যখন প্রত্যাখ্যাত হলো, প্রত্যাখ্যাত হওয়ার পরে সেটা আমরা আবার ক্রেডিট থেকে লিপিবদ্ধ করলে আমাদেরকে সেটাকে মাইনাস দেখাতো। কিন্তু এটা তো নগদান বইতে লিপিবদ্ধই করা হয়নি, নগদান বইতে কোনো দাখিলাই দেওয়া হয়নি। তাহলে কি এখনো নগদান বইতে 3,000 টাকা ওই বিলের টাকা বেশি দেখাচ্ছে? এখন আমরা যেহেতু অঙ্ক মিলাচ্ছি নগদান বইয়ের সাথে, তাহলে নগদান বই বেশি দেখালে আমরাও এখানে বেশি দেখাবো, নগদান বই কম দেখালে আমরাও কম দেখাবো। তো যেহেতু 3,000 টাকার প্রত্যাখ্যাত বিলটি নগদান বইতে বেশি দেখাচ্ছে, এজন্য আমরা এখানে যোগ করে দেখাবো। আমি আবারও বলছি যে যখন আমরা 3,000 টাকার প্রাপ্য বিলটি পেয়েছিলাম নগদান বইতে যোগ করেছিলাম, কিন্তু বিলটি প্রত্যাখ্যাত হওয়ার পরে নিয়ম অনুযায়ী আমরা নগদান বইতে বিয়োগ করতাম, কিন্তু নগদান বইতে এ নিয়ে কোনো দাখিলাই দেওয়া হয়নি, যার কারণে আজকের তারিখ পর্যন্ত নগদান বইতে 3,000 টাকা বেশিই শো করছে। তাই আমরা এখানে নগদান বইয়ের ওই প্রাপ্য বিলে 3,000 টাকা যোগ করে দেখাবো। আমরা তাহলে লিখব প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়েছে। প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়েছে 3,000 টাকা। 2 নম্বরটা শেষ। 3 নম্বর লেনদেন ছিল সমীউর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 3,000 টাকা উত্তোলন করেছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে সমীউর রহমান যখন
3,000 টাকা উত্তোলন করবে তখন কি তার নগদান বইতে টাকা কম দেখাবে, সে কমিয়ে দেখাবে উত্তোলন হিসাব লিখে। কিন্তু নগদান বইতে এটা লিপিবদ্ধই করা হয়নি, নগদান বইতে এটার কোনো এন্ট্রি দেওয়া হয়নি, যার কারণে নগদান বইতে এই 3,000 টাকার ব্যালেন্স কি বেশি আছে। তো আমরা এখন এগুলো বেশি দেখাবো। আমরা লিখব ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন নগদানভুক্ত হয়নি। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি, এটার অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা। নেক্সট হচ্ছে 4 নম্বর লেনদেন, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 11,400 টাকা। চেক ঠিকই কাটা হয়েছে কিন্তু এই 11,400 টাকা চেকটি ভাঙানো হয়নি। আমরা 4 নম্বরটি কি দেখেছি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো চেকটা যখন কাটা হয় বা ইস্যু করা হয় নগদান বইতে আমরা কি এন্ট্রি দিই, নগদান বইতে এটা বিয়োগ করি। চেক কাটলে আমরা নগদান বইতে এটা বিয়োগ করি, কিন্তু এটা এখনো ভাঙানো হয়নি। তাহলে নগদান বইতে কিন্তু এই 11,400 টাকার চেক ইস্যু করার জন্য ব্যালেন্স কম আছে। এখন আমরা এই পাস বই অনুযায়ী যখন করব নগদান বইয়ের সাথে মিলাতে যাব তখন আমরা এখানেও কম দেখাবো ব্যালেন্স। আমরা লিখব যেখানে ওখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখলাম, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। চেক কাটা মানে হচ্ছে চেক ইস্যু করা। টাকা হচ্ছে 11,400 টাকা। এরপরে হচ্ছে ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানা বিলের বিপরীতে 6,000 টাকা আদায় করেছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। তার মানে কি, ব্যাংক হচ্ছে একটা বিল যেটা মূল্য হচ্ছে 6,600 টাকা, ব্যাংকে সেটা ভাঙানো হয়েছে কত টাকা, লিপিবদ্ধ করেছে 6,000 টাকা। তাহলে এই যে 600 টাকা ব্যালেন্স এটা কি বাট্টা, তার মানে ব্যাংক হচ্ছে 600 টাকা বাট্টা একটা বিল একটা বিলের টাকা আদায় করেছে। তো ব্যাংকে যেহেতু 6,000 টাকা লিপিবদ্ধ করেছে আর এই 600 টাকা কি বাট্টা, এটা হচ্ছে মূল টাকা আর এই টাকাটা হচ্ছে বাট্টা হয়ে গেছে। তাহলে কি নগদান বইতে কি আমার 6,000 টাকা লিপিবদ্ধ করবে না, 6,000 টাকা আদায় বাবদ লিপিবদ্ধ করবে আর 600 টাকা কি বাট্টা বাবদ দেখাবে। কিন্তু নগদান বইতে কি করেছে, সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করেছে, মানে নগদান বই এই 6,600 টাকায় লিপিবদ্ধ করেছে। কিন্তু এই 600 টাকা তো বাট্টা, যেটা আমার ব্যালেন্সটা কি কমে যাবে। এখন এই 600 টাকা কি নগদান বইতে বেশি দেখাচ্ছে না, বেশি শো করছে, কিন্তু আমার তো ব্যাংকে 6,000 টাকা শো করছে। তাহলে নগদান বইতে যদি 600 টাকা বেশি দেখায়, এখন এই নগদান বইয়ের সাথে মেলানোর জন্য আমাকেও কি করতে হবে, বেশি দেখাতে হবে। তাহলে আমরা লিখব যে বাট্টাকৃত বিলের মূল্য বেশি দেখা হয়েছে, বাট্টাকৃত বিলের মূল্য বেশি লেখা হয়েছে। আমি এখানে বিয়োগ করে দেখে দিচ্ছি 6,600 টাকা, কিন্তু আদায় তো করেছি 6,000 টাকা, তাহলে এই 600 টাকা হচ্ছে নগদান বই বেশি শো করেছে। তারপরে লেনদেন কি আছে, তারপরেটা তো একটা কমন লেনদেন যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা আর
নগদান বইতে যেটা লিপিবদ্ধ হয়নি তার কারণে কি দেখাচ্ছে, টাকার পরিমাণ কম দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কম দেখাবো। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা, আর ব্যাংক যে চার্জ ধার্য করেছে 1000 টাকা। আমরা যদি নগদান বইতে লিপিবদ্ধ করতাম তাহলে কি আমরা ব্যালেন্সটা কম দেখাতাম? 1000 টাকা কি ব্যালেন্স কমে যেত চার্জ দেখানোর জন্য? কিন্তু এখানে আমরা লিপিবদ্ধ না করার কারণে 1000 টাকা কি বেশি শো করছে না? আমরা এখানে বেশি দেখাবো। লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক এটার অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। এরপরে ব্যাংক একজন পাওনাদারকে 6000 টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। তো ব্যাংক হচ্ছে পরিশোধ করে দিয়েছে। যদি নগদান বইতে লিপিবদ্ধ করা হতো, নগদান বইতে এখন এটা লিপিবদ্ধ করেনি, নগদানভুক্ত হলে কি হতো, যে কোনো পরিশোধ করে নগদান বইয়ের টাকা কি কমে যাবে না? কিন্তু এখানে যেহেতু নগদানভুক্ত করেনি তাহলে এখন কি টাকা বেশি দেখাচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে যে ব্যাংক সরাসরি 6000 টাকা একজন পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে, কিন্তু নগদান বই সেটা জানেই না। তো নগদান বই যখন আমরা এন্ট্রি দিব পাওনাদারকে পরিশোধ, সেটাকে অবশ্যই আমরা আমাদের ব্যালেন্স কি কমে যেত। কিন্তু এটা নগদানভুক্ত না করার কারণে কিন্তু এই 6000 টাকার ব্যালেন্স নগদান বইতে এখনো বেশি দেখাচ্ছে। আমাদের অঙ্ক মিলানোর জন্য এখানেও বেশি দেখাতে হবে। আমরা তাহলে লিখব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। টাকা হচ্ছে 6000। লাস্ট লেনদেন আছে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6000 টাকা যা নগদানভুক্ত হয়নি। এটার বিপরীত হবে, তাই না? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, এটা কি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য বা আমানতদারের জন্য একটা আয়। তো এটা যখন নগদানভুক্ত করবে তখন নগদান বইতে কি আমাদের যোগ করার কথা। লভ্যাংশ আদায় করলে কি সেটা আমাদের আয় যোগ হবে, কিন্তু আমরা তো সেটা নগদানভুক্ত করিনি। তাহলে এই আয়টা কেন আমাদেরকে কম দেখাচ্ছে না? এই যে এখানে যে 6600 টাকা আদায় করেছে, ব্যাংক আদায় করেছে, কিন্তু হচ্ছে নগদান বই লিপিবদ্ধ করেনি, 600 টাকা এখন আমাদের কম দেখাচ্ছে। তাহলে আমরা এখন এখানেও কম দেখাবো। আমরা লিখব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। 6600 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল লেনদেনগুলো। এগুলো আমরা যোগ করেছি আর এগুলো আমরা বিয়োগ করেছি। এখন যোগের আইটেমগুলো দেখি কত টাকা আসে। 13600 টাকা যোগ করে আসবে 58000, আর বিয়োগের আইটেমগুলো হচ্ছে 19000 টাকা। এখান থেকে যোগ করে আমরা পাবো হচ্ছে 39000 টাকা। তাহলে নগদান